আচ্ছা, তো তোমরা এখন রেজিস্ট্রেশনের কাজ কি কেউ করে ফেলছো অলরেডি, নাকি এখনো রেজিস্ট্রেশনে কি নিবা না নিবা এগুলো নিয়ে কেউ কনফিউশন আছো? মিথিলা, মিথিলা কি ডিসাইড করছো প্রেডিক্টেড নিবা নাকি নেক্সট সেশনে? ভাইয়া প্রেডিক্টেডই নিব। আচ্ছা, তালিনের? স্যার আমার অক্টোবরে দেওয়ার প্ল্যান আছে। ওকে, নিতু? ভাইয়া নেক্সট সেশন। নেক্সট সেশন। সাদিদ ইসলাম? ভাইয়া প্রেডিক্টেড নিব। ওকে, ঋষিতা? ঋষিতা কি ডিসাইড করছো? ও আচ্ছা, অক্টোবর, ঠিক আছে। ওকে, অনামিকা? প্রেডিক্টেড। আচ্ছা, রাব্বি? প্রেডিক্টেড ভাইয়া। ওকে, মাইশা? নেক্সট সেশন। ওকে, তাহলে তো ভালো মিক্সচার আছে অলরেডি। ক্যাথরিনা? প্রেডিক্টেড স্যার। ওকে, পাপেল? অক্টোবর। সামিরা? হার্পিক? নেক্সট সেশন ভাইয়া। ওকে, আর ইশতিয়াক তো তোমার প্ল্যান অলরেডি বলছিলাম মনে হয় যে পরের সেশনে দিবা, কিন্তু ইয়ে করবো আর কি, শুরু করে দিবা জুনে, তাই তো? ইনশাল্লাহ। ওকে, সো তাহলে তোমরা যারা যারা আসলা তাদের থেকে ফার্স্টে শুনলাম যে কার কেমন কি প্ল্যান। প্রেডিক্টেড নাও, নেক্সট সেশনে যাও, দোনোটাই ভালো ডিসিশন। এটা তোমাদের নিজেদের সিচুয়েশনের উপর, নিজেদের এক একজনের এক এক রকমের ডিসিশন নেওয়ার রিজন থাকতেই পারে, কে কি নিচ্ছ না নিচ্ছ। সো এটা হলো ব্যাপার। তো এখন তোমাদের যে মকগুলি, হ্যাঁ, মকগুলির মধ্যে ফার্স্ট অফ অল মক পেপার যেগুলি চেকড পেপারস গুলি, এগুলিকে তোমরা এরপরে যে কালেক্ট করছো, যে জামি যেরকম বক্স দেখাই দিছে ওখানে থেকে পাইছো না সবাই? হ্যাঁ, আমি পেপার 2টা পাই নাই, মক 1 এ। মক ওয়ানে পেপার 2 আছে। এখানের মধ্যে একটা কাজ করবা যে আজকে ওর কালকে এরকম যে 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 পেপার গুলি পাও নাই, যে গেছো কিন্তু পাও নাই, না যে পাও নাই এটা অন্য ব্যাপার, গেছো খুঁজছো কিন্তু পাও নাই, তো এরকম জিনিসগুলা যে কত নাম্বার মকের কত নাম্বার পেপার, তো ওগুলা জিনিস জামিকে মেসেজ পাঠাবা, ঠিক আছে? তো জামি ওই জিনিসগুলা দেখে তোমাদেরকে ওরকম বের করে দিবে আর কি, যার যেটা প্রবলেম, যে কেউ পেপার পাও নাই ওর কারো কোনোটার ওরকম সলিউশন মিসিং এন্ড এভরিথিং, এইসব জিনিসগুলা জামি ওরকম দেখে দিবে। ওকে, আচ্ছা, তো এটা হলো একটা জিনিস। তো এখন এই মকে, যে এই উইকে যে মকটা দিবা, এই মকের সিলেবাসটা কি ছিল অনামিকা? ফুল কোশ্চেন পেপার না নাকি? কি মেইন মক 4 ছিল? মেইন মক 4 দিবা তো এই ফ্রাইডেতে, রাইট? ইয়েস। আচ্ছা, সো তাহলে এই ফ্রাইডেতে হলো মেইন মক 4। তো এটার সিলেবাস ছিল 2015 টু 2019। যে স্ক্রিন দেখতে পাচ্ছ না, এই যে রুটিনটা, সো এই যে মেইন মক 4, সেই মেইন মক 4 এর
2015 থেকে 2019 হলো সিলেবাস। সো এখন তোমাদের যেই কাজটা করতে হবে, ইয়ার ওয়াইজ বুকলেটটা, যে ইয়ার ওয়াইজ যে কোশ্চেন পেপারটা, ওইটা যদি তোমরা সলভ না করো তো তাহলে পরে কিন্তু সমস্যা। এন্ড কয়েকজন আমাকে নক দিছো যে তোমাদের যেই সার্ভারের লিংক দেওয়া হয়েছিল, ওই সার্ভারের লিংকটা এখন আনঅ্যাভেলেবল শো করতেছে বিকজ এনজেড ভাই সার্ভারটা বন্ধ করতে বলছে। সো ডিফারেন্ট একটা সার্ভারের কাজ করা হয়েছে। সো তোমাদেরকে আমি এটা লিংকটা দিয়ে দিব। ওকে, আজকে রাতে আমরা ওই নতুন সার্ভারটার লিংক দিয়ে দিব, যে ওখানের মধ্যে জাস্ট ফিজিক্স এর কোশ্চেন পেপারস গুলির অ্যান্সার গুলা পাবা। ওকে রাব্বি, সো তাহলে ওখানে থেকে সুন্দর মতো মার্ক স্কিম গুলি ইজিলি চেক করতে পারবা। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার গেল। এখন এই মকে, যে মেইন মক 4 এ তোমাদের জন্য কয়েকটা সাজেশনস, যে ম্যাক্সিমাম মানুষই তোমরা যারা নাকি প্রবলেম সলভিং ক্লাসগুলি করছো, যে ইন্ডিভিজুয়াল প্রবলেম সলভিং এর টাইম দিছিলাম না, যে পার গ্রুপ ওরকম রাত 11টা থেকে 1টা পর্যন্ত অমন টাইপের যে টাইমিং গুলো দিছিলাম, ওখানের মধ্যে অনেকগুলি স্টুডেন্টই দুইটা স্পেসিফিক কোয়েশ্চেনের প্রবলেম ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখাইছে। একটা কি, একটা হলো একটা ইলেকট্রিক মোটরকে, ঠিক আছে, যে একটা ইলেকট্রিক মোটরকে, মোটর বেসিক্যালি না, যে একটা কয়েল অফ ওয়্যার, যেটা কি করবে, একটা ম্যাগনেটের মধ্যে দিয়ে ওরকম রোটেট করে। দাঁড়া 1 মিনিট, আজানটা শেষ হয় না। ওকে, তো তাহলে যে জিনিসটা নিয়ে বলতেছিলাম, যে একটা ওরকম ইলেকট্রিক মোটরের মতো একটা ডিভাইস ছিল, যেটাকে কি বলছে, অ্যামিটার হিসেবে ইউজ করে। ঠিক আছে, যে অ্যামিটার ওরকম ডিফ্লেকশন দেখায়। তো ওখানের মধ্যে ওই অ্যামিটারটা দিয়ে কিভাবে বেশি কারেন্ট মেজার করা যায় এন্ড এভরিথিং, ওই রিলেটেড একটা কোশ্চেন ছিল না চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপারের মধ্যে ম্যাগনেটিজমে, মনে আছে মিথিলা? হ্যাঁ সো তাহলে ওই কোশ্চেনের মধ্যে যারা যারা ওরকম প্রবলেম ফেস করছিলা, ওই কোশ্চেন, এরপরে আরেকটা কোশ্চেন ছিল, দাঁড়া আমি আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। এরকম তোমরা বেসিক্যালি যারা যারা প্রবলেম সলভিং ক্লাসে যেই প্রবলেমগুলি বেশি বেশি আমার সলভ করে দিতে হয়েছে, ওই কোশ্চেনগুলি আমি সিলেক্ট করে এই মকের মধ্যে দিছি, বুঝছো? সো তাহলে ওই জিনিসগুলো যেন তোমরা গো থ্রু করো, তাহলে পরে মেইন এক্সামে, যে মক এক্সামে ভালো করবে আর কি। যারা প্রেডিক্টেড নিবা তাদের জন্য তো এইগুলি মেইন এক্সামের মতনই। এরপরে লাউড স্পিকার কিভাবে করে কাজ করে এটা বলতে পারবা? কে বলবা? রাব্বি বলো তো, একটা লাউড স্পিকার কিভাবে কাজ করে? হ্যাঁ, সাউন্ড ওয়েভ গুলা পেপার কোণে ভাইব্রেট করে। না, সাউন্ড ওয়েভ তো একদম লাস্টে। এখন একটা মুভিং কয়েল লাউড স্পিকার কিভাবে করে কাজ করবে? এই যে আমাদের মুভিং কয়েল লাউড স্পিকারের মধ্যে এরকম ই শেপের একটা ম্যাগনেট রাখতাম না, দেন কি করতাম, এই ই শেপের এই ম্যাগনেটের এই যে কয়েল অফ ওয়্যার থাকতো। কয়েল অফ ওয়্যার, দেন কয়েল অফ ওয়্যারের অ্যারাউন্ডে এরকম অল্টারনেটিং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতাম। তো এখন এখানের মধ্যে কি হয় কেউ বলতে পারবা? হ্যাঁ, ওভারল্যাপ করে দুইটা ম্যাগনেটিক ফিল্ড, তারপরে অল্টারনেটিভ ওয়েতে ওভারল্যাপ করে। হ্যাঁ, তো তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ড, কয়েল অফ ওয়্যার আর ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড ওভারল্যাপ করলে কি হবে, কয়েল অফ ওয়্যারের উপরে কি আসবে? ফোর্স আসে। এক্সার্ট হবে। ভেরি গুড। তো এই ফোর্সটার জন্য কি করবে, কয়েল অফ ওয়্যারটা কি করবে, মুভ করবে, তাই তো?
এই কয়েল অফ ওয়ারটা মুভ হ্যাঁ করে যখন নাকি পেপার কোনে হিট করবে, তো তখন পেপার কোন কি করবে, ভাইব্রেট করবে। তখন পেপার কোন ভাইব্রেট করলে পরে তখন সিন্স ইট ভাইব্রেটস টু এন্ড ফ্রো, তো তাহলে এটা কি একদম পুরো সাউন্ড ওয়েভের মতো, যে অল্টারনেটিং কারেন্ট যেরকম এমন ভাবে যায়, তো সাউন্ড ওয়েভও কি করে এরকম টু এন্ড ফ্রো এরকম যখন মুভ করবে তখন কি হবে, কম্প্রেশন রেয়ারফ্যাকশন ক্রিয়েট হবে, যার জন্য সাউন্ড ওয়েভ ক্রিয়েট হবে। বুঝতে পারছো? তো তাহলে এইটা হলো আমাদের একটা ম্যাগনেটিজমের জিনিস। তাই ম্যাগনেটিজমের এই কয়েকটা ব্যাপারগুলি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ম্যাগনেটিজমের এই রিলেটেড কতগুলি কোয়েশ্চেন আমাদের আসতে পারে। এখন তোমাদের যে মকগুলি নেওয়া হচ্ছে, ঠিক আছে, ফার্স্টের দিকের একটা মকের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন এই মকের মধ্যে একটু রিপিট করা হয়েছে, তাহলে পরে যেন তোমাদের আগের মকের পেপারগুলি তোমরা দেখো যে আগে যেসব কোয়েশ্চেন্স গুলি আসছে এগুলি তোমরা যেন রিভাইজ দাও। তোমাদের এই সামনের উইক গুলাতে যেই কাজগুলা করতে হবে আমি তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেই। তোমাদের এই ওয়েডনেসডেতে, ঠিক আছে, এই ওয়েডনেসডেতে কোনো ক্লাস নাই, কিন্তু এই যে 8th মার্চ মানডে, তো এই মানডের জন্য তোমাদের একটা কাজ থাকবে। কি কাজ? এক্সারসাইজ কোয়েশ্চেন্স অফ রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার। ওকে, তো আমরা এই এক্সারসাইজ কোয়েশ্চেন্স গুলি, রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের এক্সারসাইজ কোয়েশ্চেন্স গুলি এই মানডেতে আর ওয়েডনেসডেতে রেডিও অ্যাক্টিভিটির এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি করব, এন্ড এর পরের মানডে এন্ড ওয়েডনেসডেতে অ্যাস্ট্রোফিজিক্স এর গুলা 15th and 17th হবে। Exercise and end of unit questions. 15th and 17th এই দুই মানডে এন্ড ওয়েডনেসডেতে, সরি, exercise and end of unit questions of astrophysics। ঠিক আছে? সো এই চেক পয়েন্ট কোয়েশ্চেন্স গুলি কি বলে, এই এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি এন্ড এন্ড অফ ইউনিট কোয়েশ্চেন্স গুলি যদি আমরা করে রাখি, যে অ্যাস্ট্রোফিজিক্স এরটা এটা মাস্ট আমাদের করতে হবে, বিকজ এটা তো আমাদের আগের সিলেবাসে ছিল না, সো আমাদের কাছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালটা হলো কম। হ্যাঁ, তো এই প্র্যাকটিস ম্যাটেরিয়াল বাড়ানোর জন্য বা প্র্যাকটিস করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাস্ট্রোফিজিক্স এর কোয়েশ্চেন্স গুলি গো থ্রু করা লাগবে। যে হার্সপ্রাং রাসেল ডায়াগ্রাম রিলেটেড এইসব যে কোয়েশ্চেন গুলি আসে, আর আমাদের এই যে ডপলার ইফেক্ট রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলি আসে, এগুলি কয়েকটা ট্যাকেল করার জন্য স্টুডেন্ট বুকের থেকে আমরা দেখব যে স্টুডেন্ট বুকের এক্সারসাইজ কোয়েশ্চেনে কেমন টাইপের কোয়েশ্চেন দিছে। এই যে a racing car traveling at high speed passes an observer, describe the frequency of the sound produced by the car's engine heard by the observer। যখন approaches towards the observer and যখন moves away from the observer, তো এক সময় হবে কি, যখন কাছে আসবে তখন হবে ব্লু শিফট, যখন দূরে সরে যাবে তখন কি হবে, রেড শিফট হবে। সো ব্লু শিফটের সময় ফ্রিকোয়েন্সির কেমন চেঞ্জ হবে,
রেড শিফটের সময় ফ্রিকোয়েন্সির কেমন চেঞ্জ হবে, এইসব জিনিসগুলো বলা লাগবে। ওকে, এরপরে what two observed features of our universe suggest that the universe began with a big bang? তো তাহলে বিগ ব্যাং এর দুইটা এভিডেন্স কি, এগুলা কিন্তু আমরা লেকচারের মধ্যে একদম ডিটেইলে কভার করছি। বিগ ব্যাং এর দুইটা এভিডেন্স বলতে পারবা? নিতু, বিগ ব্যাং এর দুইটা এভিডেন্স কি যে ইউনিভার্স যে বিগ ব্যাং দিয়ে শুরু হয়েছে? EMBR আর একটা রেড শিফট। একটা হলো সিএমবিআর যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, আর আরেকটা হলো সব ডিরেকশনে রেড শিফট আমরা দেখি। তো তার মানে কি সব গ্যালাক্সিস গুলি কি করতেছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ অনামিকা, থ্যাংক ইউ, তুমিও সিএমবিআর বলছো। তো তাহলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হলো একটা এভিডেন্স, আর একটা কি রেড শিফট। সো এই ব্যাপারগুলি আমাদের জানতে হবে। এরপরে কি, how will light spectra of a distant galaxy differ from that of a very distant galaxy? তো ডিস্ট্যান্ট এন্ড ভেরি ডিস্ট্যান্ট দোনোটা গ্যালাক্সি কি শো করবে, রেড শিফট শো করবে। কিন্তু যেই গ্যালাক্সি যত দূরে আছে তার রেড শিফটের অ্যামাউন্ট তত বেশি, যেই গ্যালাক্সি যত কাছে আছে তার রেড শিফটের অ্যামাউন্ট তত কম। তো তাহলে রেড শিফটের অ্যামাউন্ট বেশি আর রেড শিফটের অ্যামাউন্ট কম, এটা দেখে আমরা কি বুঝি? রেড শিফটের অ্যামাউন্ট বেশি আর রেড শিফটের অ্যামাউন্ট কম দেখে আমরা বুঝি যে যেই গ্যালাক্সি আমাদের থেকে দূরে আছে সে আমাদের থেকে আরো তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে, আর যেই গ্যালাক্সি আমাদের কাছে আছে সে আমাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ওকে, দোনোটা গ্যালাক্সি কি করতেছে অনামিকা? দোনোটা গ্যালাক্সি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু যেই গ্যালাক্সি কাছে আছে সে আস্তে আস্তে দূরে যাইতেছে, আর যেই গ্যালাক্সি অলরেডি দূরে আছে সে আরো তাড়াতাড়ি আরো বেশি দূরে চলে যাইতেছে। ওকে, তো এইসব টাইপের কোয়েশ্চেন্স গুলি, দেন এই যে এন্ড অফ ইউনিট কোয়েশ্চেন, এইগুলা প্রত্যেকটা জিনিস আমরা যখন নাকি সলভ করব তখন আমাদের মেইন এক্সামের জন্য যারা যারা নাকি অক্টোবরে পরীক্ষা দিবা তাদের জন্য তো মাস্ট এগুলা তো করতেই হবে। যারা যারা নাকি কি করবা, প্রেডিক্টেড নিবা, তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে এইসবের মধ্যেও এই এক্সারসাইজ কোয়েশ্চেন্স গুলি হেল্প করবে। দেন এখানের মধ্যে ওই যে আমরা যেসব এক্সপেরিমেন্টাল কোয়েশ্চেন্স গুলি নিয়ে কথা বলি না, যে এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেটিভ স্কিলস, সো এই যে এখানের মধ্যে কোন একটা এক্সপেরিমেন্ট এক্সপ্লেইন করতে বললে পরে কি কি করা লাগে, মেথডটা কি কি মেজারমেন্ট নিবা, কোন কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করবা, রেকর্ড রাখবা ওগুলা টেবিলের মধ্যে, দেন গ্রাফ শো করবা, গ্রাফ দেখে অ্যানালাইজ করে বুঝবা যে এমন টাইপের বিহেভিয়ার শো করতেছে বা এমন টাইপের রিলেশনশিপ শো করতেছে, দেন ওই রিলেশনশিপটা ইভ্যালুয়েট করবা, যে দেখাবা। দেন এসব সেফটি প্রিকশন, যে এক্সপেরিমেন্টের সাথে ওরকম পয়েন্ট কতগুলি থাকে, মার্ক স্কিমার পয়েন্ট তোমাদের এটা খেয়াল করার কথা, যে স্পেসিফিক কতগুলি এক্সপেরিমেন্ট আছে, যে এইসব এক্সপেরিমেন্টে কয়েকটা সেফটি প্রিকশন মেনটেন করতে হয়। তো তাহলে কোন টাইপের এক্সপেরিমেন্টে কেমন টাইপের সেফটি প্রিকশনের কথা বলবো, যে মনে করো হুকস ল এর এক্সপেরিমেন্টের কথা বলতেছো, তো হুকস ল এর এক্সপেরিমেন্টের সময় আমরা কি করি, স্লটেড ম্যাচ ইউজ করি না? তখন স্লটেড ম্যাচ কি হয়ে যেতে পারে, লুজ হয়ে পড়ে যেতে পারে, তো তখন ওখানে আমরা পায়ে ব্যথা পাইতে পারি। তো ওইসবের জন্য কি করতে হয়, যে ইফ ইউ আর ইউজিং ওয়েটস, ওই যে স্লটেড ম্যাচ, মেক শিওর দে ক্যান নট ফল এন্ড ল্যান্ড অন ইউর ফিট। তো তাহলে এই ব্যাপারে খেয়াল রাখা লাগবে। দেন মেক শিওর এনি ক্ল্যাম্প স্ট্যান্ডস আর ফাস্টেন টু দ্য বেঞ্চ সো দ্যাট দে ক্যান নট ওভার ব্যালেন্স। যে মনে করো তুমি কোন একটা স্ট্যান্ড রাখলা, এই যে স্ট্যান্ডের মধ্যে কি করবা, স্ট্যান্ডের মধ্যে তুমি এরকম ওয়েট ঝুলাবা। তো এখন ওয়েট যদি এরকম বেশি দিয়ে দাও তো তখন কি করতে পারে, এটা এরকম উল্টায় পড়ে যেতে পারে। তো এটা যেন উল্টায় না পড়ে যায় তার জন্য এটাকে ক্ল্যাম্প করে রাখা হয়। ক্ল্যাম্প করে রাখা মানে কি, এরকম আটকায় রাখা, ঠিক আছে? সো এটাকে বেঞ্চের সাথে কি করে রাখতে হবে, এরকম আটকায় রাখতে হবে। সো এটা আটকায় রাখলে পরে তখন কি করতে পারবে, এটাকে আমরা বলি ক্ল্যাম্প করে রাখতেছে, অর দা স্ট্যান্ড ইজ ফাস্টেন্ড টু দা বেঞ্চ, এমন টাইপের। এরপরে কোনো ওয়্যার বা কোনো স্প্রিং তুমি এক্সটেন্ড করতেছো, তো এটা হঠাৎ করে ছুটে যে কি হইতে পারে, তোমার চোখে এসে হিট করতে পারে। তো এটার জন্য আই প্রোটেকশন নিয়ে রাখতে হবে, যে গগলস ইউজ করতে হবে। দেন ইলেকট্রিসিটির কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে তোমার কি করা লাগবে, লো ভোল্টেজ সোর্স ইউজ করলে পরে তোমার জন্য সেফ, বিকজ
হাই ভোল্টেজ ইউজ করলে পরে তখন কি হবে, তোমার একটা রিস্ক থাকবে যে তোমার বডিতে হাই ভোল্টেজের শক যদি খাও তো তখন কোন একটা সিগনিফিকেন্ট ড্যামেজ হইতে পারে। তারপরে পানি থাকলে পরে ওইসব পানিগুলো মুছে টুছে ফেলতে হবে, এমন টাইপের ব্যাপার। তো এরকম ব্যাপারগুলি তোমরা ফার্স্টে স্টুডেন্ট বুকের এখানে থেকে দেখবা। ওই যে আমরা লাইন অফ বেস্ট ফিট এসব নিয়ে বলছিলাম না, এই যে ড্র দিস নট দিস, যে সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে যে পাস করতে হবে এমন লাইনকে লাইন অফ বেস্ট ফিট বলে না, এইটাকে লাইন অফ বেস্ট ফিট বলে। কেন লাইন অফ বেস্ট ফিট বলতেছে, দেখো এই গ্রাফটা কিন্তু সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করতেছে না, কিন্তু কি করতেছে, ইট ইজ ক্লোজ টু অল দা পয়েন্টস, ঠিক আছে, যে কতগুলি পয়েন্টের উপরে কতগুলি পয়েন্টের নিচে। সো তাহলে দিস ইজ দা লাইন অফ বেস্ট ফিট। ওকে, তো এই যে তোমাদেরকে একদম প্রথম থেকে আমি বলে আসছিলাম যে গ্রাফগুলি যখন ড্র করব কি করব, we will always try to make sure that we understand line of best fit, মানে কি, যে সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করতে হবে এমন লাইন না, এটা কি করবে, সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাচ্ছে এমন একটা লাইন। এন্ড লাইন ওয়ার্ডটা শুনলেই অনেকজন জাস্ট ডিরেক্টলি স্ট্রেট লাইন বানায় দেয়। এখন লাইন মানে যে স্ট্রেট লাইন এমন কোনো কথা নাই, লাইন মানে তো একটা কার্ভও হইতে পারে, ঠিক আছে। তো লাইন একটা স্ট্রেট লাইনও হয়, একটা কার্ভড লাইনও হয়, কিন্তু ডিপেন্ড করবে তোমার ডেটা যেমন আছে, যে তোমার গ্রাফে প্লট যে তুমি করছো এই ভ্যালুস গুলি তুমি কেমন ভাবে সাজাইতেছো। ওকে, তো তাহলে ওই ডেটা গুলি প্লট করার পর যদি তোমার লাইন অফ বেস্ট ফিট একটা, রাবে কি কিছু বলবা? হ্যাঁ, একটা গ্রাফ নিয়ে আমার একটা সমস্যা ছিল, হ্যাঁ বলো। যে স্টিপনেস, স্লোপ, কার্ভ এগুলা একটু বুঝতে সমস্যা, কোনটা স্টিপ, স্লোপ কোনটা, কার্ভ কোনটা। স্টিপনেস হলো তোমার এইটা, স্টিপনেসটা হলো গ্রেডিয়েন্ট। ওকে, যে তোমার এই যে এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই একটা গ্রাফ, এই যে তিনটা লাইন ড্র করলাম 1 2 3, কোন লাইনটার গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি বলো তো? 1 এর গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি, সো তার 1 এর স্টিপনেস হলো সবচেয়ে হাই। ওকে, যার গ্রেডিয়েন্ট যত বেশি তার স্টিপনেস তত বেশি, যার গ্রেডিয়েন্ট যত কম তার স্টিপনেস তত কম। ওকে, গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কি বোঝায়? গ্রেডিয়েন্টটা বোঝায় যে একটা লাইন কত বেশি হেলে আছে, ঠিক আছে, কত বেশি বাঁকায় আছে ওই জিনিসটা। নরমালি তো লাইন ওরকম আমাদের স্ট্রেট লাইন একটা হরাইজন্টাল লাইন, এইটার গ্রেডিয়েন্ট কত, 0, যে একটা হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি 0 না রাব্বি? হ্যাঁ, তো তাহলে সে কি একদম পারফেক্টলি হরাইজন্টাল আছে, তো তার মানে সে একটু হেলে নাই, যে সে একটু বাঁকায় নাই। এখন তুমি হরাইজন্টাল থেকে যত আস্তে আস্তে উপরে তুলবা, এই যে একটা হরাইজন্টাল লাইন ছিল তো তখন তার গ্রেডিয়েন্ট ছিল 0, এখন এই হরাইজন্টাল লাইনের থেকে তাকে একটু বাঁকাইলা, তো তাহলে তার কি একটু গ্রেডিয়েন্ট বাড়লো, তাই না, যে সে একটু বাঁকায় গেছে। দেন তুমি যদি আরো বাঁকায় দাও তো তখন কি তার গ্রেডিয়েন্ট আরো বাড়তেছে। এরপরে তুমি যদি গ্রেডিয়েন্ট আরো বাড়ায় দাও তো তার মানে কি সে আরো বেশি বাঁকায় যাচ্ছে, যে গ্রেডিয়েন্ট ইজ আ মেজার অফ হাউ ইনক্লাইন্ড আ লাইন ইজ, ঠিক আছে, কত বেশি ইনক্লাইন হয়ে আছে। গ্রেডিয়েন্টের ভ্যালু যত বেশি হবে ওটা তত বেশি বাঁকাবে, গ্রেডিয়েন্টের ভ্যালু যত কম হবে সে তত হরাইজন্টালের কাছাকাছি আসবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এরপরে এখানের আর মধ্যে স্লোপ কি? স্লোপ গ্রেডিয়েন্ট একই কথা, ঠিক আর আছে। আরেকটা হলো প্রপোর্শনালিটি, হায়ার প্রপোর্শনালিটি আর ডাইরেক্টলি ইন প্রপোর্শনাল, এই দুইটা কি সেম? মানে হায়ার প্রপোর্শনালিটি এটা কোন টার্ম? না 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 না, ডাইরেক্টলি প্রপোর্শনাল না, কি জানি একটু এই যে এই যে এইটা দেখো, টেম্পারেচারকে যখন নাকি কেলভিনে আমরা কনসিডার করি তখন দেখো তো প্রেসার ভার্সাস টেম্পারেচারের গ্রাফটা কি করলো, অরিজিন দিয়ে একটা স্ট্রেট লাইন পাস করলো নাকি। হ্যাঁ আর প্রেসার ভার্সাস টেম্পারেচার সেম জিনিস, কিন্তু আমাদের
এবার টেম্পারেচারটাকে কিসে কনসিডার করতেছি, ডিগ্রি সেলসিয়াসে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, 0 ডিগ্রি সেলসিয়াসেও দেয়ার ইজ আ সার্টেন ভ্যালু অফ প্রেসার। সো তাহলে ওখানে একটা প্রেসারের ভ্যালু আছে। তো এখন এটা কি করলো না, স্ট্রেট লাইন আছে, ঠিক আছে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে, এইটাও ঠিক আছে যে দোনোটা কেসে কি হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে প্রেসার বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে প্রেসার বাড়তেছে, এন্ড ইন বোথ দ্য কেসেস দ্য গ্রাফ ইজ স্ট্রেট, এটাও কোনো প্রবলেম নাই। কিন্তু দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়, দোনোটা স্ট্রেট লাইন, এটা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো দোনোজন। ওকে রাব্বি, যে ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য ক্রাইটেরিয়া দুইটা, একটা হলো গ্রাফটাকে একটা স্ট্রেট লাইন গ্রাফ হইতে হবে, আর আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন হলো যে গ্রাফটাকে কি করা লাগবে তালিন, ডিরেক্টলি পাস থ্রু দ্য অরিজিন। পাস থ্রু দি অরিজিন, ভেরি গুড। সো তাহলে এই জিনিসটা, তো এই যে প্রেসার ভার্সাস টেম্পারেচার, এটা যদি কেলভিনে হয় তো তখন এটা কি করতেছে, অরিজিন দিয়ে পাস করতেছে স্ট্রেট লাইনটা। সো তাহলে প্রেসার এন্ড টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ওয়েন, যখন টেম্পারেচারটাকে কেলভিনে কনসিডার করা হয়, তাই তো। সো তাহলে প্রেসার আর টেম্পারেচার হলো এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এখানে এই জায়গাটায় প্রপোর্শনাল, যে টেম্পারেচার বাড়লে পরে প্রেসার বাড়ে, কিন্তু এটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা আমরা ইউজ করতে পারবো না, বুঝছো, যেটা নাকি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করবে না, তো তখন সে প্রপোর্শনাল হইতে পারে যে একটা বাড়লে আরেকটা বাড়তে পারে, ওকে, কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল টার্মটা এখানের জন্য স্ট্রিক্টলি আমরা ইউজ করতে পারবো না, বুঝতে পারছো। ওকে রাব্বি, মনে হয় ইন্টারনেটের সমস্যা। আচ্ছা, সো এরপরে এই যে এখানের মধ্যে আমরা যা যা জিনিসগুলো বলতেছিলাম, এই জিনিসগুলা, এই এক্সপেরিমেন্টাল এই যে এক্সট্রাক্টটা আছে স্টুডেন্ট বুকের, এই অ্যাপেন্ডিক্সটা তোমরা পড়বা, এগুলা জিনিস তোমাদেরকে অনেক হেল্প করবে এক্সপেরিমেন্টাল কোশ্চেন অ্যান্সার করার টাইমে। এন্ড তোমাদেরকে আগের সিলেবাসের আমার কাছে একটা রিভিশন গাইড আছে, নতুন সিলেবাসের আসলে 9-1 এর রিভিশন গাইড এডএক্সএল নিজেরটা বের করে নাই, ওইটা অনেকজনই ওই সিজিপিটা পড়ে। সিজিপির তোমরা বইটা কিনছো, সিজিপি 9-1 ফিজিক্স, এই বইটা কি তোমরা সবাই কিনছো? এই বইটা পড়ো কে কে? রাব্বি আসছো? হ্যাঁ ভাইয়া, কল আসছিল। আচ্ছা, না কেমব্রিজ না, এটা এডএক্সএল এরই। হ্যাঁ অনামিকা, এটা এডএক্সএল এরই বই। তুমি ইহাবে যে, ঠিক আছে, ইহাবে যে তোমরা তাহলে নেক্সট দিন যারা নাকি ওরকম খাতা আনতে যাবা, তোমাদের প্যারেন্টসদেরকে বা তোমরা নিজেরা গেলে পরে তো তোমরা নিজেরাই এই সিজিপি 9-1 এর বইটা নিয়ে আসতে বলবা। ওকে, সিজিপি 9-1 এর বইটা নিয়ে আসতে বলবা। এই বইটা খুবই সুন্দর করে সামারাইজ করে, যে এটাকে তোমরা একটা রিভিশন গাইড হিসেবে ট্রিট করতে পারো, যে পরীক্ষার আগের রাতে তো ফুল সিলেবাস ওরকম তোমার বই পড়ে কভার করা তো পসিবল না। এটা একদম কনসাইজ ওয়েতে, এখন তো তোমাদের কনসেপ্ট তো সব ক্লিয়ার, জাস্ট রিভিশনের জন্য, যে একটা কুইক রিভিশনের জন্য কি করতে পারবা, এই রিভিশন গাইডটা পড়লে পরে ইজিলি প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এন্ড মার্ক স্কিম পয়েন্টস গুলা দিয়ে তো আসলে বইটা ক্রিয়েট করা হয়েছে। সো তাহলে এই জিনিসটা তোমাদেরকে অনেক হেল্প করবে। ওকে, সো তাহলে সিজিপি 9, হ্যাঁ, কি এটা আমি শুনি নাই প্রথম। এটা হলো একটা রিভিশন গাইড, বুঝছো, এডএক্সএল এর অফিসিয়াল রিভিশন গাইড আগের স্টুডেন্ট বুকের জন্য ছিল, নতুন স্টুডেন্ট বুকের জন্য বের করে নাই। ওকে, তো এখন এই রিভিশন গাইডটার কথা বলতেছি, যে রিভিশন গাইড হলো সিজিপির একটা রিভিশন গাইড আছে। তোমরা ইহাবে যে যখন নাকি কোশ্চেন পেপার কালেক্ট করতে যাবা, তখন ইহাবে যে সিজিপি 9-1
ফিজিক্সেরটা তোমরা যদি চাও প্রত্যেকটা সাবজেক্টেরই আছে, ঠিক আছে, কেমিস্ট্রির আছে, বায়োলজির আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই আছে। তো তোমরা ওরকম সিজিপি বই চাইলে পরে রাজীব ভাই দেখায় দিবে যে কোনটা। ওকে, এগুলোর দামও অনেক কম, মোস্ট প্রবাবলি 120 or 100, ঠিক আছে। সো তাহলে এই রিভিশন গাইডটা অনেক চিকন, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলি যেগুলি তোমার রিভিশন না দিলেই না, ওই সবগুলা লেখা আছে। ওগুলো হলো প্রত্যেকে এক একটা হলো মার্ক স্কিম পয়েন্টস গুলা কম্পাইল করে বানানো এই বইটা। সো তাহলে এই জিনিসটা তোমাদের পরীক্ষার আগে রিভিশনে খুবই হেল্প করবে, বুঝতে পারছো? সো তাহলে ভাইয়া এখন আসতেই হবে এই বুকটা? হ্যাঁ, এখনো থাকার কথা, বুক শপে থাকেই। আচ্ছা, আর যদি না থাকে এই উইকে বলে যাবা যে নিবা, তো তাহলে রাজীব ভাই নিয়ে আসাবে, তো তখন পরের উইকে নিয়ে নিতে পারবা, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিস একটা গেল। দেন এখানের মধ্যে গ্লোসারির মধ্যে তোমাদের কতগুলো এরকম টার্ম দেওয়া আছে, যে কয়েকটা ডেফিনেশনস, হ্যাঁ, কয়েকটা এরকম ডেফিনেশনস দেওয়া। তো এরকম কয়েকটা টার্মের সাথে তোমরা যদি আনফ্যামিলিয়ার থাকো, সো তাহলে ওইসব জিনিসগুলো দেখতে পারো। তো স্টুডেন্ট বুকটাকে পুরা A to Z পড়ে ফেলার পর দেন তোমাদের স্টুডেন্ট বুকটা বারবার আসলে পড়ার দরকার নাই, বিকজ স্টুডেন্ট বুকটা তোমরা একবার পড়ছো। যদি ভালো মতো পড়ে থাকো আর কি, স্টুডেন্ট বুকটা প্রথমে ভালো মতো না পড়ে থাকলে আসলে অনেক কিছুই মিস করে যাবে, যে অনেকগুলি কনসেপ্টই তোমাদের মিসিং থাকবে। তো আমাদের এখানের মধ্যে খেয়াল করো যে তোমাদের মধ্যে একজনকে একটু একটা কাজ করতে হবে। অনামিকা, তুমি কি এই হেল্পটা করতে পারবা, যে তোমাদের লেকচারের মধ্যে কয়েকটা জিনিস আমি ওরকম বলছিলাম না যে তোমাদের সামনাসামনি ক্লাস স্টার্ট হইলে পরে তখন দেখাবো, সো ওইরকম কি তুমি একটা লিস্ট বানাইতে পারবা যে কোন কোন জিনিসগুলা বলছিলাম? সো তাহলে ওই জিনিসগুলি আমরা তখন মার্চের এই যে এই ক্লাসগুলির পর যে এক্সারসাইজ কোয়েশ্চেন এন্ড এন্ড অফ ইউনিট কোয়েশ্চেন ওই সবগুলা করার পরে দেন ওই যে ব্যাপারগুলি বলছিলাম যে সামনাসামনি ক্লাসগুলোতে কভার করব, দেন ওই লিস্টটা পাইলে আমি তখন ওই ব্যাপারগুলি যেগুলি স্কিপ করে আসছিলাম ওই জিনিসগুলি কভার করব, ঠিক আছে? তো তুমি একটু টাইম নিয়ে যে সামনের উইকে অর এর পরের উইকে ক্লাসটা হবে ক্লাসটা হবে এই মান্থের লাস্ট উইক, ঠিক আছে, মার্চের লাস্ট উইকে হবে ক্লাস। সো ওখানের মধ্যে তোমাদের যা যা জিনিসগুলি মিসিং ছিল, যে বলছিলাম যে সামনাসামনি ক্লাস ওইটা আরো ভালো মতো বোঝানো যাবে এন্ড এভরিথিং, বাট এটা তো আসলে আনফরচুনেট ব্যাপার, এখনো খোলা হয় নাই। সো এই মান্থের লাস্টে আর মার্চের 30 তারিখ যে ডেট দিছে ওই ডেটে যদি খুলে তাহলে তো হইলই। তো আমরা এই মান্থের লাস্টে একবার করে রাখবো, দেন সামনাসামনি ক্লাস যদি হয় তো তাহলে এপ্রিলে তো আবার করবোই, বুঝতে পারছো? তুমি জাস্ট ওই লিস্টটা করবা যে কোন কোন জিনিসগুলি বলছিলাম যে সামনাসামনি ক্লাসে করাবো। হ্যাঁ, তুমি এই লিস্ট একটা ছোট একটা লিস্ট ওরকম প্রিপেয়ার করে দেন আমাকে ইনবক্সে পাঠিয়ে দিও। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো এখন এই কোয়েশ্চেনটা জেরিনদের গ্রুপের একজন জিজ্ঞাসা করছিল তোমাদের প্রবলেম সলভিং এর সময়, যে এমন একটা কোয়েশ্চেন আছে না, একটা এরকম রুলার, এই রুলারের নিচে কতগুলি এরকম সার্কুলার ম্যাগনেট, হ্যাঁ, রুলারের নিচে কতগুলো এরকম সার্কুলার ম্যাগনেট যাদের নর্থ পোল গুলো এরকম শো করা। দেন এখানে হলো একটা রেলিং এর মতো, যেটার উপরে এরকম একটা রড রাখছে। তো এখন এই রডের ভিতর দিয়ে কি করবে, কারেন্ট পাঠাবে। ওকে, সো এই রডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করায়, তো রডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হয়, তখন রডটা লেফট এন্ড রাইট এরকম ভাবে মুভ করে। ওকে, সো তাহলে এই রডটা কোন ডিরেকশনে মুভ করবে এটা বের করার জন্য আমরা কি করি, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি। সো তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের নেক্সট মকে আছে, যে ফ্রাইডেতে যে মকটা দিবে এই মকের মধ্যে আছে। তো এরকম ম্যাগনেটিজম রিলেটেড কয়েকটা কোয়েশ্চেনের কথা আমি বলে দিছি। একটা হলো যে অ্যামিটার হিসেবে যে মোটর ইউজ করা হয়, দেন এখানের মধ্যে মুভিং কয়েল লাউড স্পিকারের ওয়ার্কিং প্রসিডিওর, এরপরে এই যে একটা রুলারের উপর দিয়ে যে এরকম একটা রড টু এন্ড ফ্রো মুভ করবে, এই কোয়েশ্চেনস গুলি। ওকে,
সো তাহলে তোমাদের বেসিক্যালি যারা যারা প্রবলেম সলভিং ক্লাসে যে যে কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করছো ওই কোশ্চেনগুলো আমি এই মকের মধ্যে দিছি। ওকে, আর তোমাদের যেসব ভিডিওস গুলি গত মান্থে দেই না ওগুলা এই মান্থের কালকের মধ্যে আমি লিংক দিয়ে দিব। ওকে, গ্রুপের মধ্যে এরকম প্লেলিস্টের একটা লিংক দিয়ে দিব, তো তাহলে ওইসব জিনিসগুলি দেখে নিতে পারবা। অলরাইট, সো এখন এই মিটিং এর 1 মিনিটের কম আছে, আমরা ক্লাসটা এখানে মধ্যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেট পাও নাই। আচ্ছা দাঁড়াও, নেক্সট টাই জয়েন করে বলতেছি। চ্যাপ্টার ওয়াইজ বুকলেট কি রাব্বি, যে চেক করা চ্যাপ্টার ওয়াইজ বুকলেট পাও না, যে চেক করতেই হবে দিছিলা? আমি পাইছি ভাই, আরেকজন পাইনি। আরেকজন কে? সবগুলি বুকলেটই তো ইহাবে থাকার কথা। ঠিক আছে, ওই জিহাদের ওইটা দেখতেছি, সবগুলি বুকলেটই ইহাবে থাকার কথা, যে ও যখন চেক করতে দিছে তখন এটা দেখে দেন পরে ওইটা ইহাবে রেখে দেওয়া হয়েছে। চেক করা কি বেসিক্যালি প্রত্যেকটা কোশ্চেন তো 1 বাই 1 চেক করা যাবে না, তোমাদের ওইটা জাস্ট দেখা হয়েছে যে তোমরা কমপ্লিট করছো নাকি। এখন তোমরা এই ব্যাপারটা আগে থেকেই বলছি যে তোমরা যদি নিজেদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিজেরা নষ্ট করো, যে কোয়েশ্চেন গুলি আছে তোমরা এগুলা নিজেরা ট্রাই না করে জাস্ট ডিরেক্টলি মার্ক স্কিম দেখে লিখে ফেলো এন্ড এভরিথিং, তাহলে তোমাদের নিজেদের টেস্টটা নিজেদেরই মিস করবা, যে আসলে তোমাদের প্রিপারেশন কতটুকু কি আছে না আছে। ওকে, তো তাহলে এই ব্যাপারটার জন্যই বলছিলাম যে বুঝে বুঝে কোয়েশ্চেন গুলি সলভ করবেন, যেগুলা বুঝবা না ওগুলা তো প্রবলেম সলভিং ক্লাসে আমরা সলভ করেই দিব। ওকে, তো তাহলে জিহাদের ওই জিনিসটা আমি দেখতেছি, ওখানের মধ্যে ও তো কিছু বলে নাই, তো ওখানের মধ্যে দেখবো কেমন কি অবস্থা। ওকে, আচ্ছা, সো এখন তোমরা যারা যারা এখন প্রেজেন্ট আছো, সো তোমাদের মধ্যে মানডে এন্ড ওয়েডনেসডে তে, হ্যাঁ, মানডে এন্ড ওয়েডনেসডে তে 7:30 থেকে 9 এই টাইমে কি কোনো ক্লাস থাকে? স্যার কেমিস্ট্রি ক্লাস থাকে। কেমিস্ট্রি ক্লাস এই টাইমে? আচ্ছা, কেমিস্ট্রি কয়টায় শেষ হয়? 8:30। ওকে, 8:30 তে শেষ হয়। সো 8:30 থেকে 9:30 এই টাইমে কিছু আছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু লেট করেও শেষ হয় কেমিস্ট্রি, তো 9টা থেকে শুরু করলে আই গেস বেটার। আচ্ছা, ওইটা সমস্যা না, ওইটা আমি আফনান ভাইয়ের সাথে কথা বলে নিব, ওইটা আফনান ভাইয়েরটা শেষ হলে পরে ওখানের মধ্যে আসবা। আচ্ছা, অনামিকা আবার 9টায় ক্লাস আছে। ওকে, ঠিক আছে, তো তাহলে পর আমি এই ব্যাপারটা দেখতেছি। আমার একটু মেইনলি প্রবলেম হবে একটা, যে আমি এই উইকের লাস্টে যে থার্সডে তে বরিশালে যাব। হ্যাঁ, যে আমার ইউনিভার্সিটির রিসার্চের একটা কাজ আছে, যে ওখানে আমার ইলেকট্রিক্যাল সার্ভে করা লাগবে। তো আমি বেসিক্যালি ওখানে বসে বসে ক্লাস নিব। আজকে মডেম কিনে আনছি, এসব কিনে আনছি, তাহলে যেন ওখানে ইন্টারনেটের কোনো প্রবলেম না থাকে। বাট আমার ওখানে ক্যাম্পে ফেরত আসতে আসতে 5টার মতো বেজে যেতে পারে, বুঝছো? তো তাহলে যদি ওরকম টাইম লাগে, তো তাহলে আমাদের এই যে 4টা থেকে 6টার যে ক্লাস টাইমটা ছিল, এটা আমাদের একটু শর্ট করে 5টা থেকে 6টা অর ওরকম একটা টাইমিং এ নিতে হইতে পারে, যে 5 থেকে 6:15 এমন টাইপের টাইমিং। ওকে, সো তাহলে ওই টাইমটা আমাদের একটু অ্যাডজাস্ট করা লাগবে, ঠিক আছে? তো ওই জিনিসটা হলো, আমি যে মার্চের 4 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত ওখানে থাকবো। তো এটার জন্য ক্লাস টাইম গুলো আমাদের একটু কনসাইজ হবে, ওখানের মধ্যে একটু ছোট হবে। আমরা ফ্রাইডের ক্লাসটা একদম সুন্দর মতো করতে পারবো, যে ফ্রাইডেতে আমাদের 7:30 থেকে যে ক্লাস সলিউশন ক্লাস, তো সলিউশন ক্লাসের মধ্যে আমরা এটা এক্সটেন্ড করে এই ক্লাসগুলোতে যে অল্প টাইম গুলা মিস যাবে ওখানের মধ্যে কভার করে দিব। ওকে রাব্বি? আচ্ছা ভাই। আচ্ছা, সো তাহলে কারো কি কোনো কোয়েশ্চেন আছে, যে তোমাদের নেক্সট 2 উইকের হোমওয়ার্ক গুলি কি কি, আর নেক্সট 2 উইকের টাস্ক গুলি কি কি? আর অনামিকাকে তো একটা এক্সট্রা একটা কাজ দিয়েছি, ওই একটু আমাকে হেল্প করবে আলাদা, ওই লিস্ট একটা প্রিপেয়ার করে দিবে যে কোন কোন জিনিসগুলো বলছি যে পরে দেখাবো। ওকে,
কার কি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে যে তোমাদের মক রিলেটেড অর তোমাদের কারো ডিসিশন এখনো ফাইনাল করো নাই? ভাইয়া ফাইনাল একটা মক হবে না? হ্যাঁ হ্যাঁ, ফাইনাল শুনছিলাম আর কি, ওইটা তো মক হবে, ওখানে যেটা আর কি মেইন একদম। মেইন একদম ওগুলা জিনিস, এইগুলা মকের রেজাল্ট, এগুলারও এভারেজ দেওয়া হবে, ঠিক আছে? এগুলা মক কিন্তু ফালতু কোনো মক নেই, এগুলা মকের রেজাল্ট এনজেড ব্যাকে সবাই সব টিচাররা মিলে প্রোভাইড করব। ওকে, তো এইগুলা মকের রেজাল্ট প্লাস এনজেড ভাই যে মক গুলা নিবে সবগুলা মিলায় দেন অ্যাসেসমেন্ট করা হবে। ওকে, আর নাইলে পরে আমাদের টিচারদের এই মক গুলা তো আমরা শুধু শুধু নিতেছি না। স্কুল থেকে মকের অ্যানাউন্সমেন্ট দিলে, ওয়ালাইকুম আসসালাম, স্কুল থেকে যে মকের অ্যানাউন্সমেন্ট দিবে, স্কুল কিন্তু তোমার নাম্বার অফ মকস নিতে পারবে না এত বেশি, বুঝছো? যে আমরা যেরকম অলরেডি কয়টা মক নিয়ে নিছি, প্রি রেজিস্ট্রেশন মক 2টা, মেইন মক 3টা অলরেডি নিয়ে নিছি। সো তাহলে অলরেডি 5টা মক পার সাবজেক্ট এমন তোমাদের হয়ে গেছে, তাই না? সো ওই জিনিসটা যখন নাকি কি হবে, স্কুল ফুললি অ্যাসেস করার জন্য তোমার ওখানের মধ্যে মক তো নিল, এটা তো আছে, প্লাস তুমি যেখানে যেখানে পড়ছো ওখানের ডকুমেন্টস গুলিও তুমি কি করবা, স্কুলকে প্রোভাইড করবা। যে তুমি তো ডিরেক্টলি উইলস থেকে পরীক্ষা দিবা নাকি অনামিকা? আচ্ছা, সো তখন ওখানের মধ্যে তুমি তোমার বাকি এভিডেন্স গুলো এরকম প্রোভাইড করবা যে তোমার ওভার দ্য ইয়ার কেমন টাইপের পারফরমেন্স ছিল, আর তুমি যেখানে পড়ছো ওখানের মধ্যে তোমার মকের রেজাল্ট গুলি কেমন কি হয়েছে, বুঝতে পারছো? তো ওগুলা জিনিস তারা দোনোটা জিনিস নিয়েই ওরকম কনসিডারেশনে নিবে। ওকে, আচ্ছা। সো রুফায়দা, রুফায়দা তো মনে হয় পরে আসছো, যে আমরা অলরেডি জিজ্ঞাসা করছিলাম মক 5 এর জন্য। এগুলা তো আসলে আমরা মেইন মক 4 এর কয়েকটা সাজেশন দিছি। এইগুলা হলো টাস্ক, এই দিনগুলার জন্য টাস্ক। এই ম্যাগনেটিজমের এইসব সাজেশন দিছি হলো মেইন মক 4 এর জন্য। আর মেইন মক 5 তো আমাদের আনসিন, তাই না? মেইন মক 5 হলো আমাদের আনসিন, ওইটা নিয়ে আমি একটা কথাও বলবো না, তোমরা আসলে কোন জায়গা থেকে পড়বা না পড়বা, বিকজ ওই মকের জন্য বড় একটা অফার আছে, কি যে যে যারা যারা ফুল মার্কস আনবা, ঠিক আছে, আমি আরেকটা কনসিডারেশন করব, এটা এখন বলবো না, পরে। তো এখন যারা যারা ফুল মার্কস আনবা তাদের জন্য চিজে আনলিমিটেড পিৎজা, বুঝছো রাব্বি? সো তাহলে ওইটা হলো মেইন মক 5 এর জন্য তোমাদের একটা অফার। ওকে, মেইন মক 5 আনসিন। তো ওই আনসিন মকের মধ্যে যারা যারা একদম ফুল মার্কস আনবা তাদের জন্য ওই অফার, যতজন ফুল মার্কস পাবা ততজনের জন্যই, ঠিক আছে? একজন পাইলে একজন, 10 জন পাইলে 10 জন, 15 জন, 20 জন, যতজন পাও সবাই। ওকে, সো তাহলে এই অফার সবার জন্য, যারাই ফুল মার্কস পুল অফ করতে পারবা, বোথ পেপার 1 এন্ড পেপার 2, ঠিক আছে? আচ্ছা, তো এখন রুফায়দা কি ডিসাইড করলা যে তুমি কি করবা, যে অক্টোবরে পরীক্ষা দিবা নাকি প্রেডিক্টেডে যাবা? ওকে, প্রেডিক্টেড, ভেরি গুড। এরপর আজিজুল, আফিফা, শিফা, তোমাদেরটা জানা হয় নাই, তোমরা তিনজন কি করতেছো? প্রেডিক্টেড নাকি নেক্সট সেশন? শিফা প্রেডিক্টেড, আফিফা আর আজিজুল? ওকে, সো আফিফা অক্টোবরে দিয়ে জেনে স্টার্ট করবা এস। আচ্ছা, ঠিক আছে। আর আজিজুল হলো প্রেডিক্টেড। ওকে, সো তাহলে প্রত্যেক জনেরই, যেটা বললাম যে প্রত্যেক জনেরই ডিসিশনের এক একজনের রিজন থাকতেই পারে। সো তোমরা যে যা ডিসিশন নিছো ওই ডিসিশন গুলাই যেন তোমাদের অ্যাকচুয়ালি কাজে আসে, যে যেই রিজনে যেই ডিসিশন নিছো ওই রিজনিং গুলি যেন ভ্যালিড থাকে এন্ড ভালো মতো তোমাদের যা এক্সপেক্ট করতেছো অমন টাইপের রেজাল্ট পাও, এটাই হলো মেইন কথা লাস্টে। অলরাইট, ঠিক আছে। তাহলে সো আমরা
ক্লাসটা এখন এখানে শেষ করব। তো তোমাদের সাজেশনস গুলি দেওয়া হয়েছে এই উইকের মকের জন্য। নেক্সট উইকের মকের জন্য নো সাজেশনস। নেক্সট উইক তোমরা পুরাটা নিজেরা ইউজ করবা। ফুল মার্কস কিভাবে মকের মধ্যে পাইতে পারো একটা আনসিন মকে। সব এডএক্সেল এর কোয়েশ্চেন, কোন ইয়ার থেকে কোন কিসের থেকে কিছু বলবো না, সব এডএক্সেল এর কোয়েশ্চেন। তো ওখানের থেকে যে কোনো জায়গা ভাইয়া থেকে, এবার তো একটু বাইরের থেকে কোশ্চেন করছিল মনে হয়। বাইরের থেকে বলতে ওখানের মধ্যে কয়েকটা জিনিস, ওই যে ইয়ার রেঞ্জ দেওয়া থাকলে ওখানের মধ্যে তো তোমার ডপলার ইফেক্ট, অ্যাস্ট্রোফিজিক্স, দেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এইসব তো আসলে তোমার ওই ইয়ার রেঞ্জের মধ্যে পড়বে না। ওগুলা তো আগে তো এগুলা সিলেবাসে ছিল না, তো এর জন্য ওগুলি কোয়েশ্চেন যেন না না তোমরা, ওগুলো না, যেগুলো হলো ওই যে কোশ্চেন পেপার বুকলেটে নাই, ওটার বাইরের কোশ্চেন। কোয়েশ্চেন পেপার বুকলেটে নাই। তোমরা ফার্স্টে করবা পেপার 2 এর অনামিকা। প্রথম কোশ্চেন গুলো ছিল এমন। আচ্ছা, পেপার 2 এর ওখানের মধ্যে ওগুলাও এডএক্সেল এরই কোয়েশ্চেন, এখানে বুকলেটে নাই অ্যাকচুয়ালি। ওটার রিজন আমি বলবো পরে, ঠিক আছে? মেইন মক 5 শেষ হইলে এরপর আমি বলবো যে ওগুলা কোয়েশ্চেন কই থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটির এইসব কোয়েশ্চেনস গুলি তোমরা ফার্স্টে সলভ করে রাখবা, দেন আমি প্রবলেম গুলো সলভ করব। যে আমরা এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি যেমন ভাবে করছিলাম না আগে, বাকি চ্যাপ্টার গুলির জন্য যেমন করছিলাম না অক্টোবর মান্থের দিকে, ওরকম ভাবে আমরা এমন করব যে এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি আর এন্ড অফ ইউনিট কোয়েশ্চেন গুলি তোমরা আগে করে রাখবা। দেন আমি সিরিয়াল বাই ওরকম যাবো, দেন জিজ্ঞাসা করবো এটাতে কে কি অ্যান্সার লিখছো আর কারো কোনো প্রবলেম আছে নাকি। দেন ওরকম না থাকলে পরে পরের কোয়েশ্চেন এমন টাইপের এন্ড অ্যান্সার গুলি মিলাই দিব। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, হ্যাঁ, স্টুডেন্ট বুকের অনেক, স্টুডেন্ট বুকের এক্সারসাইজ কোয়েশ্চেন এন্ড এন্ড অফ ইউনিট কোয়েশ্চেন, এগুলো হলো তোমাদের টাস্ক। এটা গ্রুপে আমি দিয়ে দিব এমনিও, তাও তোমরা তোমাদের ফ্রেন্ডদের ইনফর্ম করে দিও যারা যারা এই ক্লাস করে নাই। ওকে, যে তোমাদেরকে আমি আগের ভিডিওস ওগুলারও লিংক গুলা দিয়ে দিব, যেগুলো এই মান্থ ধরে এতদিন দেই নাই, লাস্ট মান্থে। সো এই ভিডিওস গুলা দিয়ে দিব। এন্ড সাজেশন হলো এই মকের জন্য প্রবলেম সলভিং ক্লাসে যেই যে কোয়েশ্চেন গুলি ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয়েছে ওই রকম টাইপের কোয়েশ্চেন কতগুলি এখানে মধ্যে দেওয়া হয়েছে এই মকে। ওকে, আচ্ছা। সো তাহলে আমরা এখন ক্লাসটা এখানে শেষ করি। এই উইকের ওয়েডনেসডেতে কোনো ক্লাস নাই, ফ্রাইডেতে আমাদের সলিউশন ক্লাস, ফ্রাইডেতে মক, স্যাটারডেতে মক। ওকে, সো তাহলে ক্লাস আমরা এখন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।